সিভিল সার্ভিস পরীক্ষায় র্যাঙ্ক করা একজন ছাত্র যে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ভারতীয়দের হয়ে একজন বিপ্লবীর পরিচয় দিয়েছিলেন। হ্যাঁ, তিনিই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে বিদেশ থেকে একটি ভারতীয় জাতীয় বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। আর এই বাহিনীটা তারই তৈরি করা। তিনি মহাত্মা গান্ধীর সমসাময়িক ছিলেন। কখনো তিনি তার মিত্র ছিলেন বা বন্ধু ছিলেন, বা কখনো তার প্রতিপক্ষের ভূমিকাও পালন করেছেন। আর অন্যভাবে বলতে গেলে বসু বিশেষ করে স্বাধীনতার প্রতি তার উগ্রবাদী দৃষ্টিভঙ্গি এবং সমাজতান্ত্রিক নীতির জন্য বেশি পরিচিত ছিলেন। আর সহজ বাংলায় বলতে গেলে এক গালে চড় খেলে অন্য গাল পেতে দেওয়ার তিনি ঘোরতর বিরোধী ছিলেন। প্রকৃতপক্ষে সুভাষ ছিলেন একজন ধনী এবং বিশিষ্ট আইনজীবীর ছেলে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করা শুরু করেন। সেখান থেকে তিনি জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য 1916 সালে কলেজ থেকে বহিষ্কৃত হন এবং কটিশ চার্চ কলেজে পড়াশোনা শুরু করতে বাধ্য হন। এরপর তার মা বাবা তাকে ভারতীয় সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান। সাল 1920 তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু 1921 সালের এপ্রিল মাসের পর তার দল অর্থাৎ জাতীয়তাবাদীদের অস্থিরতার কথা শোনার পর তিনি তার প্রার্থী হওয়া থেকে পদত্যাগ করেন এবং তাড়াতাড়ি ভারতে ফিরে আসেন। তার কর্মজীবন জুড়ে বিশেষত প্রথম দিকে বড় ভাই শরৎচন্দ্র বসু কলকাতার একজন ধনী আইনজীবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ তাকে আর্থিক এবং আবেগগতভাবে অনেক সাহায্য করেছিলেন। নেতাজি মহাত্মা গান্ধীর শুরু করা অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি শক্তিশালী অহিংস সংগঠনে পরিণত করেছিলেন। গান্ধী বোসকে বাংলার রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাসের অধীনে কাজ করার পরামর্শ দেন। সেখানে বোস একজন যুব শিক্ষাবিদ, সাংবাদিক এবং বেঙ্গল কংগ্রেসের স্বেচ্ছাসেবকদের কমান্ড্যান্ট হন। তার কার্যকলাপের জন্য 1921 সালে তাকে জেলে যেতে হয়। 1924 সালে তিনি কলকাতার পৌর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন এবং মেয়রের দায়িত্বপ্রাপ্ত হন। কিন্তু খুব শীঘ্রই নেতাজিকে মায়ানমারের জেলে পাঠানো হয়, কারণ গোপন সূত্রে জানা যায় যে কোনো বিপ্লবী আন্দোলনের সাথে তার যোগসূত্র রয়েছে। অবশেষে 1927 সালে মুক্তি পেয়ে তিনি দেশে ফিরে আসেন এবং দেখেন যে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর বেঙ্গল কংগ্রেসের সমস্ত বিষয়গুলি অত্যন্ত বিশৃঙ্খল হয়ে পড়েছে। তাই তিনি বসু বেঙ্গল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন এবং সেখানকার সভাপতি হন। এর অল্প কিছুদিন পরেই তিনি এবং জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হন। ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসে গান্ধীজি অনেক প্রভাবশালী হয়ে ওঠেন এবং তার সমর্থন অনেকাংশে বৃদ্ধি পায়। 1930 সালে যখন আইন অমান্য আন্দোলন শুরু হয়, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু একটি গোপন বিপ্লবী গোষ্ঠী বেঙ্গল ভলেন্টিয়ার্সের সঙ্গে যুক্ত থাকার কারণে জেলে আটক ছিলেন। এই অবস্থায় তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন এবং তার অসুস্থতার জন্য তাকে মুক্তি দেওয়া হয় এবং সাথে সাথে ইউরোপ যাওয়ার অনুমতিও প্রদান করা হয়। জোর করে তার নির্বাসনে থাকা এবং সেখানে তার অসুস্থ হয়ে পড়ার প্রতিবাদে তিনি দ্য বেঙ্গল স্ট্রাগল লিখেছিলেন এবং ইউরোপীয় নেতাদের কাছে ভারতীয়দের পক্ষে সওয়াল করেছিলেন। 1936 সালে তিনি ইউরোপ থেকে ফিরে আসেন, কিন্তু দুঃখের বিষয় আবারও তাকে জেল হেফাজতে নেওয়া হয় এবং তার ঠিক 1 বছর পর তিনি মুক্তি পান এবং এর মধ্যেই গান্ধীজির সাথে তার বিরোধের সূত্রপাত হয়। তো চলুন এবার দেখি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে এই বিরোধের মূল কারণগুলি কি কি। এটা ঠিক কথা যে উভয়েই ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু কিভাবে এই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে তারা কিন্তু একমত ছিলেন না। গান্ধীজি প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য অহিংসা এবং আইন অমান্যের মতন শান্তিপূর্ণ পদ্ধতিকে বিশ্বাস করতেন। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন যে এই পদ্ধতিগুলি খুবই স্লো বা ধীর এবং যথেষ্ট পরিমাণে কার্যকরী নয়। তিনি প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম সহ আরও সরাসরি পদক্ষেপ নিতে চেয়েছিলেন। আসলে গান্ধীজি স্বাধীনতা অর্জনের জন্য ধীরে ধীরে সমাজ পরিবর্তনের দিকে মনোনিবেশ করেছিলেন এবং এটি স্বায়ত্তশাসন বা সেলফ রুলের জন্য প্রস্তুত করেছিলেন।
অন্যদিকে বোস অবিলম্বে বা তাড়াতাড়ি পদক্ষেপ নিতে চেয়েছিলেন এবং ব্রিটিশ নিয়ন্ত্রণে দ্রুত অবসান ঘটানোর জন্য তিনি সব রকম শক্তি প্রয়োগ করতে ইচ্ছুক ছিলেন। আসলে নেতাজি কোনোদিনই গান্ধীজির কৌশলগুলোকে মেনে নিতে পারেননি এবং সেই জন্যই তিনি ফরওয়ার্ড ব্লক নামে নিজের একটি দল গঠনের সিদ্ধান্ত নেন। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য দেশেরও সাহায্য চেয়েছিলেন, যেটা গান্ধীজি বা অন্যান্যরা কোনোভাবেই অনুমোদন করেননি। গান্ধীজির দৃষ্টিভঙ্গি ছিল সবাইকে একসাথে একত্রিত করা এবং বড় ও অহিংস প্রতিবাদের মাধ্যমে পরিবর্তন আনা। অন্যদিকে নেতাজি দৃঢ় প্রতিজ্ঞ যোদ্ধা বা সৈনিকদের একটি ছোট ক্যাডারের ওপর নির্ভর করে নেতৃত্বের আরও উগ্র এবং কঠোর পদ্ধতিতে বিশ্বাস করতেন। প্রকৃতপক্ষে গান্ধীজি ভারত জুড়ে বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু জনপ্রিয় ছিলেন। অন্যদিকে বোস জনপ্রিয় ছিলেন ঠিকই, কিন্তু বিশেষত তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তরুণদের কাছে, অর্থাৎ যারা গান্ধীজির অধীনে স্বাধীনতা আন্দোলনের এই ধীর অগ্রগতিতে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। আর গান্ধীজির সাথে তার এই বিরোধের কারণেই 1941 সালের 26শে জানুয়ারি তিনি তার কলকাতার রাজভবন থেকে ছদ্মবেশে পালিয়ে যান এবং কাবুল ও মস্কো হয়ে এপ্রিল মাসে জার্মানিতে পৌঁছান। তিনি এবং বার্লিনে সমবেত অন্যান্য ভারতীয়রা 1942 সালের জানুয়ারিতে জার্মান স্পন্সর আজাদ হিন্দ রেডিও থেকে ইংরাজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু এবং গুজরাটি ভাষায় নিয়মিতভাবে ব্রিটিশ বিরোধী সম্প্রচার শুরু করেন। যদিও এটা বিশ্বাস করা হয় যে সুভাষচন্দ্র বসু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় বিমান দুর্ঘটনার ফলে 1945 সালের 18 অগাস্ট তাইওয়ানের একটি জাপানি হাসপাতালে অগ্নিদগ্ধ হওয়ার ফলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু প্রকৃতপক্ষে নেতাজির তৈরি করা আজাদ হিন্দ ফৌজ 1943 সালের 21শে অক্টোবর একটি অস্থায়ী স্বাধীন ভারতীয় সরকার প্রতিষ্ঠার ঘোষণা করেন। ইতিহাসবিদদের মতে এই ঘোষণায় তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করেছিল, যার ফলই হলো 1947 সালের স্বাধীনতা।